আন্দালিব রহমান পার্থ বলেছেন ৭২-এর সংবিধান বাতিল প্রসঙ্গে, যেই কথাটি আসলে এনসিপি নেতারাও বলেন, আপনারা বিভিন্ন সময় বলেন ৭২-এর সংবিধান বাতিল প্রসঙ্গে। এতক্ষণ ধরে যে আলোচনাটি আসলে এসছে বা যেটি হাসনাত কামিল ভাই বললেন যে যেখানে সংবিধানের ত্রুটি আছে, আপত্তি আছে, সেই জায়গাটুকু সংশোধন করাটাই আসলে মানুষেরও চাওয়া ছিল বা অনেকের চাওয়া ছিল। আপনারা বলছেন পুরো সংবিধানটাই বাতিল করা। আন্দালিব রহমান পার্থ একটু মন্তব্য করেছেন, জেনজিকে প্রতিনিধিত্ব করেন, জামাত জেনারেশন হয়ে যাবেন না। আপনার মন্তব্য জানতে চাই। আমার মন্তব্য, প্রথম মন্তব্য হয়েছে আন্দালিব রহমান পার্থ দীর্ঘ ২০ বছর রাজনীতি করে তার ২০ বছরের ভিতর মনে হয় ১৮ বার তার সেক্রেটারি পরিবর্তন করে এখন তিনি বিএনপি হয়ে গেছেন। তার যে রাজনৈতিক দল, সেই দলের নামও অনেকে ঠিক মতন বলতে পারে না। তো ফলশ্রুতিতে যার ব্যবহারিক রাজনৈতিক অর্জনই হয়েছে শেষ জীবনে এসে বিএনপি হয়ে যাওয়া, তার হচ্ছে পরামর্শ জেনজিদের জায়গায় আছে। ফলশ্রুতিতে দীর্ঘ ১৮ বছর একই সাথে বিএনপি জামাত সহ একই জোটে, সেই জোটে তো পার্থবয়ও ছিল, জোটে দীর্ঘ ১৮ বছর রাজনৈতিক সংগ্রাম করে সেই জায়গাটার থেকে তখন সে যখন আরেক দলকে বলে যে আপনারা জামাত হয়ে যায় না, তো প্রশ্নটা মূলত জামাত না, প্রশ্নটা মূলত হচ্ছে রাজনৈতিক জায়গায় সুবিধা তাদের নেওয়া। তারা দেখছে যখন ক্ষমতার স্বার্থে জামাতকে তার প্রয়োজন, তখন তারা একসাথে ছিল, তখন তাদের যুদ্ধাপরাধীর প্রশ্ন বলেন, ৭২-এর সংবিধানের প্রশ্ন বলেন, ৭১-এর পরাজিত শক্তি প্রশ্ন বলেন, সেই জায়গাগুলোতে তখন তাদের মনে হয় নাই। তখন তাদের মনে হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জামাতকে প্রয়োজন। সেই সময় তারা হচ্ছে সেই জামাতকে নিয়ে রাজনীতিটা করেছেন। ফলশ্রুতিতে তার এই যে বক্তব্যটা, এটা আসলে কোনোভাবেই হয় না। এটা আপনার শুনতে মজা লাগে, যেহেতু সংসদে এখন তার পক্ষে হাততালি দেওয়ার জন্য বিএনপির আরও ২১২ জন আছেন, ফলে সেই বক্তব্য দিলে অটোমেটিক হাততালি বেশি পাওয়া যায়। ফলে এই জায়গাটা সে এই করছেন। তিনি ২০০৭ সালে আমাদের একসময় তরুণদের আইকন ছিলেন সংসদে, তার সেই ভালো বক্তব্য, যে এটা চমৎকার উপস্থাপনার কারণে ১৭ বছরে তার যে পুরো যে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে তো আমরা তাকে খুব বেশি রাজপথে, খুব বেশি সোচ্চারের জায়গাটা খুব বেশি তাকে পাইনি। তার নিজের যে রাজনৈতিক দল, সেই দলকে প্রতিষ্ঠা করার জন্য, সংগঠিত করার জন্য, সেই দলের ক্ষেত্রে তো তার দেখি নাই, বরঞ্চ শুধুমাত্র নিজে ফেসকে হচ্ছে ব্যবহার করে বিএনপির কল্যাণে হচ্ছে তিনি হচ্ছে সংসদে হচ্ছে কথা বলতেছেন। ফলে নিজেই যে যখন নিজের রাজনীতিক বিলীন করে দিয়ে হচ্ছে আরেক দলের মাধ্যমে হচ্ছে সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাকে অন্য দলকে হচ্ছে পরামর্শ দেওয়াটা খুব বেশি মানায় না। ৭২-এর সংবিধান প্রসঙ্গে, মানে ৭২-এর সংবিধান প্রশ্ন এখানে দেখেন, এখানে দুটা বিষয়। একটা বিষয়টা হচ্ছে যে হাসনাত ভাই সহ এখানে বড় একটা অংশের তাদের প্রস্তাবনা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ এর মাধ্যমে হচ্ছে একটা জায়গায় পরিবর্তনগুলা করা, যেটা বেসিক স্ট্রাকচার, যাতে মানে সংশোধন করলে বেসিক স্ট্রাকচারের সাথে সাংগঠনিক বিষয়গুলো আপনার আদালতের মাধ্যমে এটা আপনার হচ্ছে করা যায়, বাতিল করা যায়। সেই জায়গা থেকে তারা আরও একটু এগিয়ে প্রস্তাব দিচ্ছিল যে একই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে, অর্থাৎ এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, আমরা বলেছিলাম গণপরিষদ দাবি করেছিলাম, তাদের দাবি ছিল যে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অথবা সংবিধান সভা পরিষদ, এই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে করাটা। অর্থাৎ তারা বলছেন যে ওই পরিবর্তনগুলা, যে মৌলিক পরিবর্তনগুলা, সেই পরিবর্তনগুলা এই সংশোধনীর মাধ্যমে করা সম্ভব। ফলে সেটা তাদের রাজনৈতিক জায়গা থেকে তাদের সেই পরিবর্তনটা করছেন। আমরা আমাদের যে জায়গাটা মনে করছিলাম যে আমাদের পুরো সংবিধানটাকে আমরা যদি নতুন করে হচ্ছে আপনার সেই জায়গাটা থেকে যদি কাজ করতে পারি, সেটা আরও বেশি জনবান্ধব হবে এবং প্রো পিপলের জায়গাটা থেকে, ফলে চাওয়ার জায়গা থেকে এটার কোনো ধরনের ক্ষমতা কি আসলে গণভোটও দেয়? আপনারা যদি গণভোটের জায়গাটা, তাহলে কি আসলে এই সংসদকে সেই ক্ষমতা দেয় যে আগের সংবিধানটি বাতিল করার ক্ষমতা? আপনি হচ্ছে এখানের নির্বাচিত গণপরিষদ নির্বাচন করবেন, সেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আপনি হচ্ছে নতুন সংবিধান, নতুন একটি নির্বাচনের মাধ্যমে, নতুন একটি নির্বাচন, আরেকটি। জি জি, আচ্ছা না, এখন যে নির্বাচন করছেন, এই নির্বাচনে যদি আপনাকে অনুমোদন দিত যে এখন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইতো, সেই পরিষদ যদি সিদ্ধান্ত নিত যে না, আমরা আসলে এই পুরো নতুন সংবিধান আলোকেই হচ্ছে নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা হচ্ছে কাজ করব, তাহলে সেই ম্যান্ডেটটা তারা করতে পারত। গণপরিষদের নির্বাচনের ম্যান্ডেটের জায়গাটা থেকে সংস্কার পরিষদ হইলে আপনি সংস্কারটাকেই করতে পারতেন। আমি এই জায়গায় একটু ক্লারিফাই করি যে দেখেন, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে 17 অক্টোবর 2025 আর হলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এরপর
যে মিটিংগুলি হচ্ছে সেপ্টেম্বর 15 থেকে অক্টোবর 5 পর্যন্ত। তখন সেখানে কিন্তু বিএনপি স্পষ্টভাবে বলেছে, বিএনপি গণভোটের পক্ষে বলেছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তখনই কিন্তু বিএনপি বলেছে এটা note of না, dissent আমি আগে। আপনাকে বলি স্পষ্ট, note of dissent আমি আগে, বলি কিন্তু হ্যাঁ স্পষ্ট, ভোটটাই তো BNP পরে আমি বলি আর্টিকেল আমি ছিলাম তো। আর্টিকেল আমি 93 বলবো অনুসারে রাষ্ট্রপতি কি কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, উনি কি আদেশ জারি করতে পারেন? এই আদেশটা যে জারি করছেন এটা তো একটা প্রতারণাপূর্ণ, এবং এটা উনি পারেন না। পারেন কি উনি আদেশ আচ্ছা, জারি, আপনাদের সংসদ- অধ্যাদেশ জারি করতে পারেন। সেটির কথা একটু আগে আচ্ছা, তিনি আমি বলছিলেন একটু যে শেষ আপনি করি। যদি নিয়ম খুঁজতে যান রাষ্ট্রপতি তাহলে অনেক কিছু আর্টিকেল 93 অনুযায়ী উনি অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশ জারি করতে পারেন না। অধ্যাদেশ তো দিয়ে এই সংসদ- অধ্যাদেশ দিয়ে অধ্যাদেশ তো পারে, কিন্তু এখন- ওই অধ্যাদেশ দিয়ে উনি আসলে সংবিধান পরিবর্তন হ্যাঁ পারেন না। তো এখন উনি কি করেছেন, ওনাকে দিয়ে বাধ্য করে একটা আদেশ জারি করাইছেন। তো আমরা তো আইন প্রণেতা, সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়েছি, আমরা কি বেআইনি একটা ওথ নিতে পারি সংবিধান সংস্কার পরিষদে? সেটি কিছুক্ষণ সেটা আগেও আমরা বলেছেন হাসান পারি খান না, ভাই। আমরা সেটা পারি না। আমরা সংবিধান, আমরা বলেছি 31 দফার মধ্যে বলেছি, এই জুলাই সনদেও আছে, যেভাবে আমরা স্বাক্ষর করেছি ঠিক তেমনি জাতির সামনে আমরা যে অঙ্গীকার করেছি সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন এটি করব। নিয়ে কিন্তু সংসদে আখতার সেটা হোসেন একটি সংসদে মন্তব্য আলাপ আলোচনা, করেছেন। সংসদে সংশোধনের পর এখানে এই জুলাই সনদের আলোকে সংশোধনীগুলি সংসদে আনার পর তারপর আমরা আলোচনা করতে পারি সবাই মিলে। একটু gap আছে। আপনি যে নিয়মের একটু কথা- gap আছে। মানে ওইখানে যে আপনাদের দিক থেকে যে প্রতারণার অভিযোগটা আনা হয়েছে না, প্রতারণার অভিযোগটা আনা হয়েছে অন্য জায়গায়, এবং এইখানে ঐকমত্য কমিশনের আসলে দেখেন, আমরা পদ্ধতিগত আলোচনাটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, যে পদ্ধতিগত আলোচনাটা লাগবে, কারণ এই যে ঠিক হইলো এটা কিভাবে হবে। আমাদের রিকোয়েস্টে পদ্ধতিগত আলোচনা করার জন্য শেষ হয়ে যাওয়ার পরে এক্সটেনশন হলো, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে, সেইখানে আমরা আসলে বিএনপির কাছ থেকে এতটা গুরুত্ব পাই না, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিও কেউ পদ্ধতি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা আসলে রাজনৈতিক দলগুলিকে, আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে ওই সময় বুঝাইতে পারি না। এখন যেটা এসে পদ্ধতিগত, আমি এটা বলতেছিলাম যে পদ্ধতিগত জায়গাটা আমরা ফয়সালা না করতে পারলে এটা কিন্তু আমরা ফেস করব। তো তারপরে পদ্ধতির ব্যাপারে আলাপ করার জন্য সময় দেওয়া হলো, এবং সেইখানে অমীমাংসিত অবস্থায়, এইটা অমীমাংসিত রায় মেয়াদটা শেষ হলো। আমরা আবারও এক্সটেনশন চাইছিলাম, অন্যান্য রাজনৈতিক দল, বিএনপিও চায় নাই। এখন যারা বিএনপিতে গিয়ে দাঁড়াইছে রাশেদ টাশেদ, তারা আসলে খুবই বিরোধিতা করলো যে এগুলি আর আলোচনা করার কোনো মানে হয় না, এইটা ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেখ, ঐকমত্য কমিশন যেভাবে করে তারা সেভাবে করে। হবে। এই যে ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হলো, ঐকমত্য কমিশন তার মেয়াদ মানে তার আওতার বাইরে গিয়ে তারা কিছু চতুরতা করছে, যে জিনিসের ব্যাপারে আলোচনা হয় নাই সেই সেটাও- রকম জিনিস এটার সে মধ্যে ঢুকায় ঢুকেছে। দিছে, যেমন ঢুকায় ধরেন দিছে। নোট অফ ডিসেন্টে রয়ে গেছে হচ্ছে আপনার আপার পিয়ার, হাউস পিয়ার পিয়ার। হবে কি হবে না, কিন্তু ঐকমত্য কমিশন আপার হাউসের পিয়ারটাকে গণভোটের আওতাভুক্ত আইনে এরা এটাকে জনগণের ম্যান্ডেট নিয়ে পাশ করাইতে চাইছে। এইটাকে ওনারা বলছে আসলে প্রতারণা। আমি- এক্স্যাক্টলি এই একটা জায়গাতেই এই আপত্তি জায়গাটা রয়ে গেছে, প্রতারণা। বাকিগুলো আগের আর মতোই আছে। বৈধ অবৈধর যে প্রশ্ন, তো একটা যে এইটা আপনি আমি- ঢুকায় আমি- দিলেন, আমি একটা এক যে মিনিট ঢুকায় শেষ- দিলেন, এরকম এটাই তো আলাদা। প্রতারণাটা করলেন। হ্যাঁ, ওইটা হচ্ছে এটা একটা major issue, এটা তো একটা ঐকমত্য major issue। কমিশনকে ওনারা এটা বলছে। major এটা issue। আমি তো ছিলাম ওইখানে, তার সাথে এগুলি অফলাইনে অনলাইনে আমাদের অনেক আলোপ করতে হয়েছে এগুলি একটা সিদ্ধান্তে পৌঁছার জন্য। তো আমি ধরেন মঞ্চের ভিতরে যত কাজ করছি তার চাইতে ভেতরে তাদের সাথে অনেক বেশি আলোচনা করতে হয়েছে আমার। কিন্তু বিষয়টা কিন্তু যদি আমি অন্য- আরেকটা জিনিস শেষ করতে চাই এখানে, যে অবৈধ যেটা বলা, বৈধ অবৈধটা আসলে ঠিক করার যে জায়গাটা, এটার মানদণ্ড কি করছেন ওনারা, এইটার মানদণ্ড ধরছে হচ্ছে যে এই সংবিধানটা আসলে বৈধ। কিন্তু Exactly. এখনো পর্যন্ত এই সংবিধানটা নিজেই হচ্ছে আসলে পরিবর্তনের মুখে আছে। এটা পরিবর্তিত হওয়ার পরে যে কোনো পথেই হোক, এখনো পর্যন্ত স্টিল ওনারা এটা স্বীকার Alive. করতেছেন যে এটা একদিক থেকে অ্যালাইভ, আর একদিক থেকে ওনারা মনে করতেছেন এটার পরিবর্তন লাগবে। কিন্তু হ্যাঁ, আমরা তো আপার হাউস বলছি হলেও তো যে- ওনারা আমরা তো করবেন। বলছি সংস্কার, তার মানে সংশোধনী প্রয়োজন। এইটাকে ধরেন যখন আপনি মনে করতেছেন, তার মানে এইটা না, হচ্ছে আরেকটি বিষয় এইটা এখনো পর্যন্ত কোশ্চেনের মধ্যে, না, এইটাকে আপনি মানদণ্ড ধরে অন্য কাজকে আপনি বৈধ অবৈধ বলতে পারবেন না। সেটি ছাড়া আরেকটি বিষয় যেটি বলছেন যে ঐকমত্য কমিশন প্রতারণা বা চতুর করে একটি আমি প্রশ্ন ইনক্লুড চতুরতা করেছে, বলি, কিন্তু আমি প্রতারণা সেই শব্দটা বলি না। চতুরতার পরে মানুষ যখন সেটার পক্ষে রায় দেয় সেইটা একটা তখন কিন্তু আর সেটি ওনারা নিয়ে যেমন প্রশ্ন আসলে আজকে ওনারা করা যেটা যায় বলতেছে। কিনা আসলে। না, একই যদি প্রতারণা তো গণভোটে ওনারা করছে। মানুষ হ্যাঁ ভোটে সেই প্রশ্নটিকে বিজয় করে, এরপরে আর সেটিকে না, প্রতারণা বলা ইভেন যায় আমি তো ওই কিনা। জায়গাটাই বলতে চাই, প্রতারণা না, প্রতারণা শব্দটা যে ওনারা বলছে, তাহলে ওনারা তো মানুষের সাথে প্রতারণা করছে, ওনারা হাবুটের পক্ষে বলছে কেন?